রাজনৈতিক সমস্যার সমাধানে নতুন নতুন ভাবে কোনো কোনো সময় ইউটার্ন আসে, আবার ফিরে ওইদিকে চলে আসে। এই জিগজ্যাগ অনেকদিন থেকে দেখা যাচ্ছে। এখন পরশুদিন মাননীয় হোম মিনিস্টার, চিফ মিনিস্টার স্টেক হোল্ডার দিয়ে মিটিং বসেছে, আবার একটা কমিটি করেছে। এর আগেও কমিটি ইন্টারলোকেটর ঘুরলো, অক্টোবর থেকে ঘুরছে, আবার উনাকে সামনে রেখে উনাকে চেয়ারপারসন একটা করেছে। আমাদের পার্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন এসআইআর শুরু হয়, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 50-এর দশক থেকে আমরা 50-এর দশক থেকে আমাদের পার্টি ক্লিয়ার স্ট্যান্ডগুলো আমরা রেখে আসি। তারপরে 1985 সাল একটা পার্লামেন্টে বিল হয়, সে আনন্দ পাঠক বিল প্লেস করেছিলেন। তারপরে 86 সাল থেকে আন্দোলন, সে আন্দোলন পরে 22 আগস্ট 1988 সালে একটা চুক্তি মাধ্যমে ডিজিএসি হয়। ডিজিএসি কে আমরা বললাম ওয়ান স্টেপ টুয়ার্ডস টু অটোনোমাস। 21 বছর চললো কোনো ইন্টারফিয়ার ছাড়া, কোনো ছাড়া। তারপরে আবার এটাকে আপডেট করার জন্য 6 শিডিউল 2005 6 ডিসেম্বর এমওএস তৈরি হয়। সে 6 শিডিউল কিভাবে করেছে সেটা অশোকদা ভেরি মাচ ইনভলভ ছিলেন। তারপরে এটাকে যখন ইমপ্লিমেন্ট পার্টে যখন পেশ হলো, তারপরে একটা স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি শ্রীমতী সুষমা স্বরাজ চেয়ার উপরে একটা স্ট্যান্ডিং কমিটি আসলো, সে কমিটি রিপোর্ট, তারপরে এটাকে আবার পার্লামেন্টে ওইভাবে রেখে দেওয়া হলো। ফার্দার নতুন করে এজিটেশন শুরু হলো। প্রথম টিএমসি আসার পরে 18 জুন 2011 একটা চুক্তি হয়, জিটিএ আসে। এই জিটিএ আবার 2017 সালে আবার একটা 2 নম্বর জিটিএ আসে। তারপরে 2009 থেকে আলাদা গোর্খাল্যান্ড দিব, এইসব বিজেপি করতেই থাকলো। কিন্তু ইন বিটুইন সব ঘুরিয়ে লাস্ট বলছিল পরশুদিন একটা চূড়ান্ত জায়গায় যাবে, কিন্তু চূড়ান্ত জায়গা আদৌ ওই জায়গাতেই আসলো যেটা পার্মানেন্ট সলিউশন, সেটা আমরা যে বামপন্থীরা বলেছিলাম তার বাইরে আদৌ কিছু আছে আমরা বলতে পারছি না। এই সম্পর্কে অশোকটা ডিটেলসে বলবো। শুনতে পাচ্ছেন, এই মাইকটা মনে হচ্ছে চলবে না, এখানে বলে শুনতে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওই যে মাইকটা এখানে দিই, প্রথম কথা হচ্ছে যে আমি আজকে যে প্রেস কনফারেন্সটা এখানে দেখা হয়েছে, আসলে আমার ইচ্ছে ছিল আমি একটা প্রেস কনফারেন্স করবো। সেটা হচ্ছে আমি একটা বই লিখেছি, এই বইটা 19শে সেপ্টেম্বর প্রকাশিত হবে। বইটার নাম হচ্ছে ভারতীয় সংবিধানে স্বশাসন এবং স্বশাসন, মূলত দার্জিলিংকে কেন্দ্র করে। এবং আমি সারা ভারতের 10টা অটোনমাস কাউন্সিলে গেছি, লাস্ট গেছিলাম নাগাল্যান্ড। আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এই বইটা লেখা হয়েছে। এই বইটা উদ্বোধন করতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার 19শে সেপ্টেম্বর রামকৃষ্ণ হলে এই বইটা উদ্বোধন হবে। কিন্তু যখন এটা ভাবছিলাম, ঠিক তখনই অমিত শাহ, যিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলা যেতে পারে, উনি মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রীর তো কোনো পাওয়ার টাওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। ফেডারেল স্ট্রাকচারটা পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়ে গেছে। তিনি পশ্চিমবঙ্গের আইনত যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা প্রেস মিট করেছেন। তাতে তিনি দার্জিলিং এর সমস্যা, রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের কথা, এই স্থায়ী সমাধান কথা বলতে গিয়ে তিনি একটা কমিটি করেছেন। সেই কমিটিটা কাদের কমিটি? এই কমিটি কোনো প্রশাসনিক কমিটি নয়। একটা কিন্তু ইতিপূর্বেই পঙ্কজ সিংকে দায়িত্ব দিয়ে একটা তাকে দেওয়া হয়েছিল ইন্টারলকিউটর হিসাবে।
যাকে বাংলায় বলে কথোপকথনকারী বা মধ্যস্থতাকারী। তো পঙ্কজ সিং খুবই অভিজ্ঞ মানুষ, এটা আমরা জানি। পঙ্কজ সিং এর সঙ্গে একদিন আমার টেলিফোনেও কথা হয়। আমি তখন বলি এর স্থায়ী সমাধান কিভাবে হতে পারে, আমারও কিছু সাজেশন আছে, আমি আপনাকে বলি ঠিক আছে, ইউ উইল বি মোস্ট ওয়েলকাম, আপনি একদিন আসুন, আপনার সাথে আমি কথা বলেছি। তারপরে আমার সঙ্গে আর কথা হয়নি। আমি যখন মন্ত্রী ছিলাম এবং রাজ্যসভার সদস্য ছিলেন আমাদের সমন পাঠক, সেই সময় আমরা দুজনে, সেই সময় যখন বিলটি পেশ হয় 2007 সালে, 2005 সালে সিদ্ধান্ত হয়, 2007 সালে বিলটি পেশ হয় এবং একটা স্ট্যান্ডিং কমিটি যায়, সুষমা স্বরাজকে তাকে চেয়ারম্যান করা হয়েছিল। আমরা দুজন সেই সময়তে, তখন অপোজিশন লিডার ছিলেন এল.কে. আদবানি। আমি এল.কে. আদবানির সঙ্গে তার বাড়ি থেকে দেখা করেছিলাম, আর আমরা দুজনে সুষমা স্বরাজের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলাম, আবার স্ট্যান্ডিং কমিটির সাথেও আমরা মিট করেছিলাম। আমরা তখন এই কথা, সমস্যার আশু সমাধানের পথ হচ্ছে ষষ্ঠ তপশিলকে ভিত্তি করে একটি অটোনমাস কাউন্সিল তৈরি করা, এই কথাটা বলছিলাম। দুজনে আমাদের সাথে একমত হয়েছে। একেবারে এল.কে. আদবানি তো পরিষ্কার বললেন, আপনি কি মনে করবেন আমি মনে করছেন আমি বিজেপি করি বলে আমি এটা বিরোধিতা করবো? কোনো মতেই না, আমি এটাই সমস্যা সমাধানের পথ, আপনারা গিয়ে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করবেন। আমরা একটা কথা পরিষ্কার বলি, দার্জিলিং পাহাড়ের মানুষের একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ রাজনৈতিক সমাধানের আকাঙ্ক্ষা একটি ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষা। তাদের যে এক্সপেকটেশন আছে দার্জিলিং নিয়ে, আমরা তাদের একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে গোর্খা জাতিসত্তার বিকাশের কথা বলেছিল, যারা গোর্খা জাতির আত্মনিয়ন্ত্রণের কথা বলেছিল স্বাধীনতার আগে, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টি। স্বাধীনতার পরে কমিউনিস্ট পার্টি সেই দাবিটাকে রূপ দেয় দুটো প্রস্তাব দিয়ে। একটা হচ্ছে নেপালি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা, আরেকটা হচ্ছে ষষ্ঠ তপশিলকে সংশোধন করে ষষ্ঠ তপশিলের মধ্যে